আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল। ইরানের হামলার পর সাইপ্রাসে ইসরায়েলিরা, নতুন ফিলিস্তিন আতঙ্ক। গাজায় আগ্রাসনের জবাব পাচ্ছে ইসরায়েল, 3 দিনে নিহত 15 সেনা। বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন। শুনুন বিস্তারিত। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটি এ প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এ অনুমতি দিয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে গান ও নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এ অনুমতি দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইহুদিদের প্রার্থনা, গান ও সঙ্গীতের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবি সাপ্তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে বেন গাভির তার কার্যালয়ে আল আকসায় ইহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সে বৈঠকে প্রাঙ্গণে গানের অনুমতি বাড়ানোর প্রস্তাব তোলা হয়। আমার নীতি হল প্রাঙ্গণে সর্বত্র গান গাওয়ার অনুমতি দেয়া। এর আগে গত মে মাসে পবিত্র আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেয়া সহ সব প্রার্থনা করতে পারবে। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এ মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল 1967 সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েলি মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি চুক্তি রয়েছে। 1967 সাল থেকে এই চুক্তিটি কার্যকর রয়েছে, তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের 3য় পবিত্রতম স্থান। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে নিপীড়িত ইহুদিদের অন্যতম আশ্রয়স্থল ছিল ভূমধ্য সাগরের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। ইতিহাসে সেই পুরনো অধ্যায়ের সঙ্গে আজকের একটি ঘটনা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় একদল ইসরায়েলি নাগরিক আবারও সাইপ্রাসে পাড়ি জমাতে শুরু করেছেন। তবে এবার তাদের উপস্থিতি শুধুই নিরাপত্তাজনিত নয়, তারা জমি কিনছেন, বসতঘর তুলছেন, গড়ে তুলছেন নিজেদের নির্জন আবাসন। এমন প্রেক্ষাপটে সাইপ্রাস জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এই দ্বীপ কি তবে ধীরে ধীরে আরেকটি ফিলিস্তিনের রূপ নিতে চলেছে? খবর সাইপ্রাস মেইলের। দেশটির বামপন্থী প্রধান রাজনৈতিক দল আকেল পার্টি এই প্রবণতাকে ভূমি দখলের শুকনো কৌশল বলে আখ্যা দিয়েছেন। দলটি মহাসচিব স্তেফানো সরকারি সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সাইপ্রাস একটি ছোট দেশ আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। আকেল পার্টি মনে করছে, ইসরায়েলিরা বিশেষভাবে সাইপ্রাসের সেনাঘাঁটির আশেপাশের অঞ্চল যেমন লারনাকা ও লিমাসোল এসব এলাকাগুলোকেই টার্গেট করছে। এসব জায়গায় ইতিমধ্যেই গোটেড কমিউনিটি, সিনাগন ও জাওনবাদী স্কুল তৈরি হচ্ছে। এখানে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ। ইতিমধ্যে গেটেড কমিউনিটি, সিনাগগ ও জাওনবাদী স্কুল তৈরি হচ্ছে, যেখানে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধু লারনাকা জেলাতেই 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ইসরায়েলিরা 1406টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 481টির দলিল সম্পন্ন হয়েছে। লিমাসোলে তারা কিনেছেন 1154টি সম্পত্তি এবং 511টির দলিল সম্পন্ন হয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাজ্য ও রাশিয়ার নাগরিকেরা সেখানে বেশি জমি কিনলেও ইসরায়েলিদের সংবেদনশীল এলাকায় জমি কেনা এবং বসতি গড়ে তোলার ধরন এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকদের সাইপ্রাসে জমি কেনায় তেমন বাধা নেই, তবে বাইরের দেশের নাগরিকদের জমি কেনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। আকেল পার্টি দাবি করছে, ইসরায়েলিরা গোল্ডেন ভিসা কর্মসূচির সুযোগ নিয়ে ব্যাপক জমি কিনছেন এবং সেই আইনে কড়াকড়ি আনার জন্য সংসদে 2টি বিলও উপস্থাপন করেছে দলটি। সাইপ্রাস মেল সহ একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের পত্রিকাতেও সম্প্রতি এই জমি কেনার হিড়িক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনেক পর্যবেক্ষক আশঙ্কা করছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে ইসরায়েল ধীরে ধীরে সাইপ্রাসে একটি সেফ জোন বা আধা স্বায়ত্তশাসিত জাওনবাদী অঞ্চল তৈরি করে ফেলতে পারে, যা ভবিষ্যতে স্থানীয়দের জন্য সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক সংকট তৈরি করতে পারে।
স্তেফানোর ভাষায়, যদি লিমাসোল বা লার্নাকায় যান তাহলে ওরা নিজেরাই বলে দেবে কোন এলাকায় বাইরের কেউ প্রবেশ করতে পারে না। এই হুঁশিয়ারি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং বাস্তব পরিসংখ্যান ও ঘটনা প্রবাহের আলোকে জন্ম নেয়া এক ভয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতর যদি আরেক গোষ্ঠীর আধিপত্যশীল আবাস গড়ে ওঠে, তাহলে ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এমন প্রশ্নই উঠেছে জনমনে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ধারাবাহিক হামলায় এই সেনারা প্রাণ হারান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়াজান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এতে গাড়িতে থাকা 17 সেনার মধ্যে 7 জন নিহত এবং বাকিরা গুরুতর আহত হন। এ হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ও নিখুঁত আক্রমণ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, একদিন আগে গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় আল কাসেম ব্রিগেডের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। একই সঙ্গে বিস্ফোরক রকেট দিয়ে ধ্বংস করে দেয়া হয় ইসরায়েলি বাহিনীর 2টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাজোয়াজান ও একটি বুলডোজার। তারও একদিন আগে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় সংঘটিত আরেকটি হামলায় প্রাণ হারান আরও 7 ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা। আল কাসাম ব্রিগেডের ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করে। বিটি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে নতুন অভিযান শুরুর পর এত অল্প সময়ের মধ্যে এতজন সেনা নিহত হওয়ার ঘটনা এবারই প্রথম। বিশেষজ্ঞদের মতে এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সরকারি হিসেবে এখন পর্যন্ত এই অভিযানে গাজায় নিহত হয়েছে অন্তত 56,365 জন। আহত হয়েছেন 1,32,239 জন। বেশিরভাগ হতাহতই নারী ও শিশু। প্রায় 15 মাস টানা অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এই শান্তি স্থায়ী হয়নি। প্রতি বছরে 18 মার্চ থেকে পুনরায় গাজায় অভিযান শুরু করে IDF। একই সঙ্গে খাবার ও ওষুধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রবেশে কড়াকড়ি আরোপ করায় গাজায় শুরু হয়েছে ভয়াবহ মানবিক সংকট। হামাসের হাতে থাকা 251 জিম্মির মধ্যে এখনও প্রায় 35 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে নতুন করে অভিযান জোরদার করেছে ইসরায়েল। তবে সংঘর্ষ বাড়ায় জিম্মিদের জীবন আরও বিপন্ন হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষ কার্যকর সমঝোতায় পৌঁছায়নি।